সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের বিশেষ লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি প্রথমবারের মতো আমরা এই বছর আর কি আমরা শুরু করতে যাচ্ছি। 2024 বছর আমরা করতে পারি নাই, বাট এই বছর শুরু করতে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির রিটেন সলভিং প্রোগ্রাম নিয়ে 3D অ্যানিমেশনের সহিত তোমাদেরকে কিভাবে বায়োলজি অনেক ডিপ থেকে অনেক সহজতরভাবে, অনেক সহজ থেকে সহজভাবে তোমাদের যাতে সুন্দর করে উপলব্ধির সহিত, সৃজনশীলতার সহিত সুন্দর করে তোমরা ব্যাখ্যা করতে পারো, এমনভাবে তোমাদের অ্যান্সার করার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি বিশেষ কিছু 3D অ্যানিমেশন নিয়ে, যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো এবং অবশ্যই সুন্দর করে অ্যান্সারটা করে আসতে পারো। আচ্ছা, আমি প্রথমেই বলবো যে কেমন আছো সবাই। সবাই বলবো যে কেমন আছো এটা একটু জানাইতে থাকো। আর হচ্ছে সবাই গ্রুপে জানিয়ে দাও। ক্লাস শুরু করব। অনেকেই অলরেডি জানানো শুরু করছে স্যার ক্লাস কই। এটা সেট করার জন্য একটু তোমাদের লেট হইলো আর কি। তোমাদের সামনে তারপরও যেহেতু কথা দিয়েছি হাজির হব, অবশ্যই সামনে এসছে এই জন্য। আচ্ছা, আমি একটু সব গ্রুপে একটু শেয়ার করি, তারপর হচ্ছে তোমাদের সামনে আসি। আমি একটু তোমাদের সামনে থেকে সময় নিচ্ছি। সে পর্যন্ত সবাই কেমন আছো, তোমাদের প্রিপারেশন ঠিক কেমন ভাবে চলছে একটু জানাও। আচ্ছা, আমার কথা সাউন্ডটি ক্লিয়ার কিনা, সুন্দরভাবে শুনতে পাচ্ছ কিনা একটু জানাইতে থাকো। অনেকে জয়েন করছে এর মধ্যে। মুসকান সিরিয়া জানাই আসসালামু আলাইকুম স্যার, ইরশাদ জানান সবাই জানাচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু সময় নিচ্ছি তোমাদের সামনে। সবার কাছে একটু বলি যে তোমরা তোমাদের পেজ থেকে, তোমাদের টাইমলাইন থেকে, যে যার জায়গা থেকে একটু শেয়ার করে দাও। যারা ঢাকার ভিতরে আছো, ঢাকার বাইরে আছো, যে যেখান থেকে আছো সবাই একটু শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করে দিয়েছি অলরেডি। আরো একটু তোমাদের সামনে সবাইকে উত্থাপনের জন্য বলতেছি যে সবাই একটু নিজ নিজ টাইমলাইন থেকে শেয়ার করতে থাকো সবাই। আচ্ছা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু প্রথমে একটু কমেন্টের মাধ্যমে জানাইতে থাকো। সবাই আমার কথাটি স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু জানাইতে থাকো। আমরা ক্লাসে ফিরবো। তোমাদের সামনে অবশ্যই দেখতে পাচ্ছ অলরেডি তোমাদের পিছনে 3D চিত্রের সহিত তোমাদের সামনে হাজির হয়েছি আমরা। একটু সবাইকে, যেহেতু বিশেষ 3D অ্যানিমেশনের সহিত ক্লাস নিতে যাচ্ছি, তোমাদেরকে সুন্দরভাবে রিটেনটা ব্যাখ্যা করার জন্য চেষ্টা করতেছি। সো তোমাদেরকে বলবো একটু সবাই সবার টাইমলাইন থেকে একটু শেয়ার করো এবং তোমার দুষ্টু বন্ধুগুলোকে আগে মেনশন করো। সবাই সবার দুষ্টু বন্ধুগুলোকে আগে মেনশন করো। আমার কথাগুলো প্রথমে হয়তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলে না, আই থিংক এখন কথাগুলো স্পষ্টভাবে তুমি শুনতে পাচ্ছ। আচ্ছা, হ্যাঁ, একটু জানাইতে থাকো যারা যারা ক্লাসে জয়েন করছো, কে কোন জায়গা থেকে জয়েন হচ্ছো একটু জানাইতে থাকো। আচ্ছা, প্রথমেই বলবো যেহেতু প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আমরা অবশ্যই বলবো প্রিপারেশন নিচ্ছি কোথা থেকে বলতো। আজকে হচ্ছে আমরা প্রিপারেশনটা নিচ্ছি টোটালি রিটেনের উপর ডিপেন্ড করে। আজকে হচ্ছে আমরা কোনো এমসিকিউ রাখতেছি না, আমরা রিটেনটা দেখবো। এবং কোথায় আসলে আমি তোমাদের সামনে হাজির করেছি একটা 3D চিত্র, যেটা কিসের একটু কমেন্টের মাধ্যমে অলরেডি বুঝতে পারছো কিনা একটু জানাইতে থাকো তো, যে আসলে চিত্রটা আসলে কিসের তোমাদের সামনে। আই থিংক এর আগে কখনো এইভাবে 3D অ্যানিমেশনের সহিত তোমরা দেখো নাই, ডাইরেক্টলি লাইভের সরাসরি কখনোই এইভাবে 3D অ্যানিমেশনের সহিত কখনো চিত্রগুলো দেখো নাই। আমি তোমাদের সামনে, যেহেতু সামনে পরীক্ষা, যত শর্টকাটের ভিতরে, যত সংক্ষিপ্ত সময়ের ভিতরে তোমাদের সামনে সুন্দর করে ব্যাখ্যা কিভাবে দিবা, রিটেনগুলো কিভাবে অ্যান্সার করবা,
চিত্রের মাধ্যমে আমি জাস্ট দেখাই দিতে চাই যে এটা যাতে তোমাদের মাথায় একবার ঢুকলে যাতে সুন্দরভাবে তুমি এটার একদম পুরোপুরি অ্যান্সারটা করে আসতে পারো, পারফেক্ট ভাবে যথাযথ নাম্বারটা যাতে তুমি পেতে পারো, এইটার জন্য তোমাদের সামনে আনছি। আমি এখনো অনেক গ্রুপে দিতে পারি না, কারণ তোমাদেরকে এই জন্য বলতেছি একটু শেয়ার করে দাও। হ্যাঁ, তোমরা একটু টাইম লাইনে দিতে থাকো, আমি একটু চলে যাই, ক্লাসে চলে আসি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আজকে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে। ওকে, ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে এবং একটা কোষে ক্রোমোজোমটা যে কিভাবে ভেঙে ভেঙে দেখাইতে পারি আমরা সেটা দেখাবো, এবং ঢাকা ইউনিভার্সিটি এখান থেকে যে রিটেন আসতে পারে কেমন ভাবে অ্যান্সার করতে পারবা, মানে কেমন রিটেন আসতে পারে এবং কেমন ভাবে অ্যান্সার করতে পারো। তোমাকে আমি যদি একটা সিম্পলি একটা কোশ্চেনের মাধ্যমে একটু দেখাই, তোমাকে বলতে পারি এইভাবে যে ঢাকা ইউনিভার্সিটি অবশ্যই বলতে পারে ক্রোমোজোম বলতে কি বুঝো, ঠিক আছে? অথবা 2021 সালে যেমন পরীক্ষা এসেছে যে ক্রোমোজোম এবং ক্রোমাটিন ফাইবারের পার্থক্য দেখাও। এই দুইটা জিনিস একটু তোমাদেরকে একটু আমি ব্যাখ্যা করি আগে। চলো দেখি, প্রথম কথা হচ্ছে ক্রোমোজোম নিয়ে তোমাদেরকে যদি বলতে হয় তাহলে অবশ্যই দেখো তো, আমি তোমাদেরকে ভেঙে ভেঙে যেভাবে শিখিয়েছি সেভাবে একটু দেখো। প্রথম কথা, গ্রিক ক্রোমোজোম এই ওয়ার্ডকে যদি ভাঙতে হয়, তোমাদেরকে বলেছি বায়োলজি সহজভাবে বোঝার জন্য অন্যতম জায়গা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডকে ধাপে ধাপে ভেঙে ফেলা। সো এখানে দেখো, ক্রোমোজোমকে যখন তুমি ভাঙবা, ভাঙলে কি দেখবা দেখো তো। প্রথমেই বলতে পারো ক্রোমো মানে হচ্ছে রং ধারণকারী। কতবার শিখিয়েছি তোমাদেরকে যে ক্রোমো শব্দের অর্থ হচ্ছে রং ধারণকারী, আর সোম শব্দের অর্থ হচ্ছে কি বলতো, দেহ। অর্থাৎ তোমাদেরকে যদি কেউ বলে পৃথিবীতে প্রথম যে ক্রোমোজোম বলতে কি বোঝায়, তুমি ডাইরেক্টলি বলতে পারো ক্রোমোজোম মানে হচ্ছে রং ধারণকারী একটা দেহ। এখন আসো, জীবনে আজীবন শুনে গেছো যে ক্রোমোজোম মানে হচ্ছে রং ধারণকারী, আসলে রংটা কিভাবে ধারণ করে, কেমন রঙের হয়, কিছুই জানো না। আজকে তোমাদের সামনে এটা আমি উপস্থাপন করতে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের সেই ক্রোমোজোম, এবং এটা দেখো তো, তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্টলি, দেখো যে এটা টোটালি হচ্ছে একটা রং ধারণকারী বস্তু। দেখতে পাচ্ছ সবাই ইজিলি, আই থিঙ্ক দেখতে পাচ্ছ যে এটা একটা কিন্তু ডাইরেক্টলি রং ধারণ করে আছে, ডাইরেক্টলি দেখতে পাচ্ছ। এখানে কোথাও কোনো অংশ নাই যে রং বাদে আছে। একটা পয়েন্ট আছে শুধুমাত্র, এটাই পরীক্ষা আসবে যে ক্রোমোজোম রং ধারণ করা সত্ত্বেও এমন কোন পয়েন্ট আছে ক্রোমোজোমের যে পার্টটা অন্ধকার অঞ্চল নামে পরিচিত। সেটা হচ্ছে কোথায় দেখবা, আসো, লুক এট দা ডিজিটাল বোর্ড। এই যে নাম্বার 1 মার্কিং করা যেখানে, সেখানে আমি একটু প্রেস করি, দেখো এই জায়গাটা হচ্ছে কি বলতো, যে এই জায়গাটা আমরা ভিতরে ডিপলি দেখতে পারলে আমরা দেখবো এখানে এটা হচ্ছে অন্ধকার অঞ্চল নামে পরিচিত থাকে, যেটাকে আমরা বলি কি বলতো, সেন্ট্রোমিয়ার। যেটাকে আমরা কি বলি, সেন্ট্রোমিয়ার। পরীক্ষায় এটাও আসতে পারে সেন্ট্রোমিয়ার বলতে কি বোঝায়। তুমি অবশ্যই এই পয়েন্টটাই লিখতে পারো যে বাংলাদেশের 99% স্টুডেন্ট বলবে একটা ক্রোমোজোমের মাঝখানের অংশের নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। কেন, প্রশ্নটা হচ্ছে কেন এই কথা লিখবে, কারণ আমি যদি সব স্টুডেন্টের কথা সচরাচর চিন্তা করে থাকি, তারা লিখবে জাস্ট এইটা। আমি তোমাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? সেন্ট্রোমিয়ার আমি জানি না যে বাংলাদেশের অন্যান্য স্টুডেন্টরা কিভাবে শিখছে, বাট আমি বলবো আমার স্টুডেন্টরা এইভাবে শিখছে। সেন্ট্রো শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র। বলতো কি, সেন্ট্রো শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র, এবং মিয়ার মানে হচ্ছে পার্ট। অর্থাৎ কেন্দ্রে, পার্ট মানে কি বলতো, অংশ, অর্থাৎ কেন্দ্রের অংশ। কার কেন্দ্রের অংশ? ক্রোমোজোমের কেন্দ্রের অংশ। এইটুকু বললে সবাই থেমে যাবে, বা এর বেশি কেউ লিখতে পারবে না। বাট আমি মনে করি আমার স্টুডেন্টরা পারফেক্ট ভাবে সম্পূর্ণ অ্যান্সার করা উচিত 100%। সেটা কিভাবে করবে, সেটা অবশ্যই এইভাবে করবে। সেটা হচ্ছে কি বলতো, ক্রোমোজোমের মাঝখানের যে অংশটা অন্ধকার অঞ্চল নামে পরিচিত, সেটাকে আমরা বলতেছি কি, সেন্ট্রোমিয়ার। চলো আমরা সেন্ট্রোমিয়ারটা কিন্তু পারফেক্ট ভাবে দেখে নিলাম। আচ্ছা, আমরা কিন্তু পারফেক্ট ভাবে দেখে নিলাম। আচ্ছা, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে আসলে বুঝেছো কিনা পারফেক্ট ভাবে যে সেন্ট্রোমিয়ারটা আসলে কি, এবং পারফেক্ট ভাবে তোমরা এর আগে কখনো দেখো নাই আই থিঙ্ক। এখন আজকে প্রথম হয়তো ক্রোমোজোমের কোন পার্টে সেন্ট্রোমিয়ার বলে কোন একটা অংশ থাকে সেটা হয়তো আজকে বুঝতে পেরেছো ডাইরেক্টলি। আচ্ছা, এবার আসো তো আমরা একটু ডাইরেক্টলি আরো ক্রোমোজোমের কি কি অংশ থেকে রিটেন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, এবং ক্রোমোজোমের অংশ কি কি থাকতে পারে সেটা আরেকটু ভেঙে দেখাই। আচ্ছা চলো সেই জায়গা থেকে বলি। আচ্ছা,
সেই জায়গা থেকে ফাতি নিশরাক লিমদারেসের কিসের মাঝখানে? আপনার বাংলা ক্লাসের মাঝখানে। আচ্ছা চলে আসেন, এরপরে চলে যাই আমরা আর কি কি অংশ দেখতে পারি। চলেন এটা যদি আমি একটু উল্টিয়ে দেখাই, যেহেতু 3D চিত্র দেখতেছো তোমরা সবাই, যে এই মাঝখানের অংশটাই কিন্তু ছিল সেন্ট্রোমিয়ার। ওকে আচ্ছা এইবার আসেন আমরা চলে যাই আরেকটু জায়গাতে, চলে যাই এই যে আরেকটু ছোট করে দেখাই, আমরা আরেকটু ছোট করে দেখাই। চলেন এটা ছিল কিন্তু একটা কোষের ভিতরে সেই ক্রোমোজোমের গঠনটা। ওকে আমরা জাস্ট একটা পার্ট নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এখন চলে যাচ্ছি নাম্বার 2 নম্বর পার্টে। 2 নম্বর পার্টটা হচ্ছে কিউ আর্ম অফ ক্রোমোজোম। পয়েন্টটা একটু খেয়াল করো, কিউ আর্ম অফ ক্রোমোজোম। এখান থেকেও এমসিকিউ আসতে পারে তোমাদের, তোমরা শিওর থাকো ক্রোমোজোম থেকে একটা এমসিকিউ থাকবে, রিটেনও থাকবে। সো যদি বলা হয় ক্রোমোজোমের কোন বাহুটি সবথেকে বড়, আমি জানি যে তোমরা এখনো পর্যন্ত এটা জানো না। কিউ আর্ম বলে যে জায়গাটা, অর্থাৎ একটা ক্রোমোজোমের মাঝখানে যে জায়গাটা, দেখো তো একটু, আচ্ছা এবার আসো তাহলে 2 নম্বর পার্টটা আমরা কি বললাম, কিউ আর্ম বলতে যে জায়গাটা, এটাকে বললাম আমরা হচ্ছে ক্রোমোজোমের সবথেকে বড় অংশ। আচ্ছা এবার আসো ক্রোমোজোমের ছোট অংশ কোনটা? ক্রোমোজোমের ছোট অংশ হচ্ছে এই 3 নম্বর পার্ট, যেটা জায়গা আছে উল্লেখ করা আছে 3 নম্বর জায়গাটা, যেটা এটাকে বলা হয় পি আর্ম যুক্ত জায়গা। এই পি আর্ম যুক্ত জায়গাকে কি বলা হচ্ছে বলো তো? অবশ্যই ক্রোমোজোমের ছোট্ট একটা অংশ, যেটাকে আমরা বলি পি আর্ম যুক্ত জায়গা। এরপর আসো সবথেকে ভয়াবহ ইম্পর্টেন্ট জায়গা, এইবার তোমরা দেখতে পারবা, সেটা কোনটা বলতো? সবথেকে ভয়াবহ পার্ট হচ্ছে এই 4 নম্বর পার্টটা। বলতে পারো যে ভাইয়া এই 4 নম্বর পার্ট কেন ভয়াবহ ইম্পর্টেন্ট বারবার বলতেছি? কারণ এই জায়গা থেকেই আমাদের মূল খেলা শুরু হয়। সেটা কি বলতো? এই জায়গা থেকে তৈরি হবে ক্রোমাটিন ফাইবার। কি বলতো? ক্রোমাটিন ফাইবার। তোমাদেরকে বারবার পড়িয়েছি ক্রোমোজোম আর ক্রোমাটিন ফাইবার কিন্তু একই জিনিস। এখনো পর্যন্ত তোমরা হয়তো জাস্ট বলেছি, তোমরা বুঝেছো, ওই জায়গায় শেষ করে দিচ্ছ, কিন্তু কখনো দেখো না এর আগে। এটা একটু দেখাই। দেখো আমরা মূলত ক্রোমোজোম আঁকাই কি বলতো? ক্রোমোজোম মূলত আঁকাই এইভাবে, জাস্ট আমরা ভাবি একটা ক্রোমোজোমের পার্ট দুইটা। আসলে ডেফিনেটলি আমরা এইভাবেই বলতে পারি দুইটা, কিন্তু যখন বিভাজনে অংশগ্রহণ করে তখন একটা ক্রোমোজোম দেখতে হয় আসলে, তোমাদেরকে দেখিয়েছি ক্লাসে। ওকে আচ্ছা ডান। এবার আসো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? 4 নম্বর পার্ট পর্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছো কিনা এটা একটু জানাও। 4 নম্বর পার্ট পর্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাও তো আমাদেরকে। এটা একটু জানাইতে থাকো 4 নম্বর পার্ট পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। আচ্ছা এইবার আসো আমরা একটু চলে যাই, আমরা চলে যাবো এখন হচ্ছে 5 নম্বর পার্টে। একটু ডিটেইলস এবার দেখতে পারবা, ডাইরেক্টলি তোমরা এবার ডিটেইলসটা অনেক অংশ দেখতে পারবা। আচ্ছা 5 নম্বর পার্টে আসো। 5 নম্বর পার্টটা হচ্ছে এই যে এটা ছিল ক্রোমোজোম আস্তে আস্তে সুতার ন্যায় অংশ তৈরি হচ্ছে, সবাই দেখতে পাচ্ছো যে 5 নম্বরটা হচ্ছে সুতার ন্যায় অংশ তৈরি হতে হতে আস্তে আস্তে জানো ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, ক্রোমোজোমের ভিতরে আরএনএ থাকে, সবগুলো জিনিস কিন্তু একটা ক্রোমোজোমের ভিতরে থাকে, জিন থাকে, জেনেটিক কোডন থাকে, সবগুলো থাকে। সেই জায়গা থেকে এই 5 নম্বর পার্টটাকে একটু দেখে আসি চলো আমরা। 5 নম্বর পার্টটাকে আমরা ব্যাখ্যায়িত করতেছি সলিনয়েড বলে একটা জায়গা, এটার জন্য পরীক্ষা আসতে পারে। সলিনয়েড বলতে কি বোঝায়? জাস্ট সিম্পল একটা কথা বলে রাখি, দেখো এই যে নীল নীল সুতা যে অংশগুলো দেখতেছো, এটা তোমরা জানো যে এটা হচ্ছে ক্রোমাটিন ফাইবার। এর ভিতরে যে দানা দানা পদার্থগুলো আছে এগুলোকে বলা হয় সলিনয়েড। অর্থাৎ একটা ক্রোমোজোমের ভিতরে শক্ত কোনো আবরণ দানার মতো অংশ দেখলে যে জিনিসটি তুমি দেখতে পারবা সেটার নাম আমি কি বলতে পারি বলতো? সলিনয়েড। আচ্ছা এইটা কিন্তু এইভাবে আস্তে আস্তে গঠন হইতে হইতে গেছে কিন্তু, ঠিক আছে? দেখো গঠন হইতে হইতে এইভাবে চলে গেছে। যখন আমি বড় করে দেখতেছি তখন আমি কিন্তু এটাকে ইজিলি দেখতে পাচ্ছি। ওকে দেখো আচ্ছা এবার আসো তাহলে 6 নম্বর পার্টটাকে একটু দেখি। 6 নম্বর পার্টটা আরেকটা ভয়াবহ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে নিউক্লিওসোম। এই জায়গা থেকে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। 4 আরেকবার স্যার। আচ্ছা 4 নম্বরটা আমি আরেকবার রিপিট করব, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট 4 নম্বর পয়েন্ট আরেকবার স্যার এর আগে অবশ্যই বলবো।
রৌনক আপনি প্রমিত জানিয়েছেন 4 আর একবার অবশ্যই বলবো। আমি সবগুলো একটু ব্যাখ্যা করি, আমি তারপর আবার বলবো। আচ্ছা এবার আসো 5 নম্বর পার্টটা, যেটা একটু ব্যাখ্যা করি। বললাম সলিনয়েড। আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমাদের এই যে নিউক্লিওসোম। এই জায়গা থেকে কয়েকটা পয়েন্ট আগে বলে আসি চলো। নিউক্লিওসোম জাতীয় কথা দিয়ে কয়টা জিনিস পরীক্ষা আসতে পারে একটু নোট ডাউন করো সবাই একটু নোট ডাউন করবা, ইম্পর্টেন্ট। আচ্ছা প্রথম কথা তোমাদের পড়িয়েছি যে আদিকোষ আর প্রকৃত কোষের পার্থক্য। আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য মনে আছে কিনা আমি জানি নাই। এখন সেই জায়গা থেকে আদিকোষ আর প্রকৃত কোষের পার্থক্য পড়তে গিয়ে আমরা মোস্ট ইম্পর্টেন্টলি পড়েছিলাম ওদের ভিতরে আদিকোষ আর প্রকৃত কোষের ডিএনএ নিয়ে। আমি যদি এখন অনেকেই জিজ্ঞাসা করি এখনো পর্যন্ত তোমরা বলতে পারবে না, বাট আমি একটু ব্যাখ্যা করে দিই। যেমন দেখো আমরা যারা মানুষ, যারা প্রকৃত কোষ যারা আছি, প্রকৃত কোষী যারা, তাদের ক্ষেত্রে ডিএনএটা হচ্ছে দ্বিসূত্রাকার এবং সেটাকে আমরা বলি ডাবল হেলিক্স। এবং আমাদের ডিএনএটা অবস্থান করে নিউক্লিয়াসের ভিতরে, ওকে। এবং আমাদের ডিএনএটা অবস্থান করে নিউক্লিয়াসের ভিতরে, যার কারণে এটাকে আমরা বলি বদ্ধ প্রকৃতির ডিএনএ। 3টা বৈশিষ্ট্য বলতেছি, ভয়াবহ ইম্পর্টেন্ট। আমাদেরটা হচ্ছে ডাবল হেলিক্স বা দ্বিসূত্রাকার, অবস্থান করে নিউক্লিয়াসের ভিতরে এবং সেটা থাকে যেহেতু নিউক্লিয়াসের চারিদিকে একটা আবরণ আছে, তাই এটা অবশ্যই বদ্ধ প্রকৃতির হয়ে থাকে। বাট আদি কোষের ক্ষেত্রে কি, এটা আমি বারবার ক্লাসে বলছি, আবারও তোমাদেরকে সুন্দর করে আজকে নতুন করে দেখানোর জন্য আবারও বলি। প্রথম কথা, যেটা আদি কোষের ডিএনএ, আদি কোষের ডিএনএটা সাধারণত হয়ে থাকে কি কেমন বলতো, বৃত্তাকার। শুধু বৃত্তাকার বললে হবে না, দেখো বৃত্তাকার বলতে বুঝি আমরা এটা হচ্ছে বৃত্তাকার, কিন্তু যারা আদি কোষের ডিএনএটা হচ্ছে কুণ্ডলিত বৃত্তাকার। পার্থক্য আছে কিন্তু। কুণ্ডলিত মানে কি জানো, এই বৃত্তাকার জিনিসটা আবার এমন কি থাকবে, কুণ্ডলিত অবস্থায় থাকবে। তাহলে পয়েন্ট কয়টা গেল? একটা পয়েন্ট বললাম, কুণ্ডলিত বৃত্তাকার ডিএনএ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ডিএনএ অবস্থান করতেছিল নিউক্লিয়াসে, বাট আদি কোষের এই ডিএনএটা অবস্থান করবে সাইটোপ্লাজমে। কোথায় বলতো? সাইটোপ্লাজমে। এবং আমাদের ডিএনএটা ছিল বদ্ধ প্রকৃতির, যেহেতু নিউক্লিয়াসের চারিদিকে নিউক্লিয়ার মেমব্রেনের একটা পর্দা আছে, তাই অবশ্যই এটা হবে একটা বদ্ধ প্রকৃতির। বাট যেহেতু এটা সাইটোপ্লাজমে অবস্থান করে আদি কোষের ডিএনএটা, অবশ্যই এদের ডিএনএটা থাকবে মুক্ত অবস্থায়, তাই এটাকে আমরা বলতেছিলাম নিউক্লিওয়েড। কি বলতো? নিউক্লিওয়েড। ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আবার বলতেছি, নিউক্লিওয়েড কি পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন রিটেনের জন্য। এবার একটা পয়েন্ট বলি চলো। এই নিউক্লিয়েট থেকেই ধারণা পেয়েছে বিজ্ঞানীরা প্লাজমিড ডিএনএ। কিসের বলতো? প্লাজমিড ডিএনএ। ঠিক আছে, প্লাজমিড ডিএনএ। এই প্লাজমিড ডিএনএটা আবার কি, এর পরেই কিন্তু ডিএনএ সৃষ্টি হবে, আমি দেখাবো তোমাদেরকে। প্লাজমিড ডিএনএটা একটু ব্যাখ্যা করে আসি, এটাও পরীক্ষায় এসেছে গত বছর, আবারও আসতে পারে। প্লাজমিড ডিএনএটা হচ্ছে জাস্ট লাইক দ্যাট, একটু বোর্ডের দিকে খেয়াল করলে বুঝতে পারবে যে এটা সাপোজ এটা একটা ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়ার ভিতরে মজার বিষয় হচ্ছে অবশ্যই এমন সূত্রাকার ক্রোমোজোম থাকবে, এবং ক্রোমোজোমের ভিতরে কি থাকবে, এই যে যেটা আমরা বললাম একটু এতক্ষণ পড়তেছিলাম ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ভিতরে অবশ্যই কি অবস্থান করবে বলতো? ডিএনএ, আরএনএ, জিন সবাই অবস্থান করবে। বাট প্রশ্ন হচ্ছে প্লাজমিড ডিএনএ কি? আমি জানি আমার এখনো পর্যন্ত যারা আছো ক্লাসে তাদেরও অনেকে প্রায় 95% স্টুডেন্ট জানো না, ক্লাস করে থাকলেও জানো না। কারণ কি, এটা আমি ডাইরেক্টলি ক্লাসে ব্যাখ্যা দিই নাই তোমাদেরকে, জাস্ট বলেছিলাম এই নিউক্লিয়েটেরই একটা পার্ট হিসেবে আমরা বলতেছিলাম। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ডিএনএ কে স্পষ্টভাবে এই নিউক্লিয়েটকে আমরা প্লাজমিড বলি, কিন্তু আসলে প্লাজমিড ওইটা ডাইরেক্টলি এইভাবে পড়লে হবে না। আজকে একটু ব্যাখ্যা দিয়ে দেখাই তোমাদেরকে, চলো। সেটা হচ্ছে ডাইরেক্টলি তোমরা বুঝবে একটা সিম্পল কথাই, কি বলতো? সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়ার এই ডিএনএ যে আছে ক্রোমোজোমের ভিতরে, এই ডিএনএটাকে আমরা বলি ক্রোমোজোমাল ডিএনএ। কি বলি বলতো? ক্রোমোজোমাল ডিএনএ। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ব্যাকটেরিয়াতে এই ডিএনএ বাদেও আরেকটা ডিএনএ অবস্থান করে, সেটা হচ্ছে এই জায়গাতে এমন বৃত্তাকার ভাবে, জাস্ট বৃত্ত আকারে এমন একটা ডিএনএ অবস্থান করে, যেটাকে আমরা বলে থাকি প্লাজমিড ডিএনএ। আবারও বলি, যেটাকে আমরা কি বলি? প্লাজমিড ডিএনএ। তোমরা জেনে অবাক হবা, এই যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তেছি, বায়োকেমিস্ট্রি পড়তেছি, ফার্মেসি, যে নতুন নতুন জাত তৈরি করা হচ্ছে, নতুন নতুন রিকম্বিনেশন ডিএনএ তৈরি করা হচ্ছে,
এই যে সেটা হচ্ছে এই প্লাজমিড ডিএনএ এর মাধ্যমে। যদি পৃথিবীতে প্লাজমিড ডিএনএ আবিষ্কার না হতো, পৃথিবীর কোনো কিছুর জিন, কোনো কিছুর ডিএনএ বা কোনো কিছুর ক্রোমোজোমালের স্ট্রাকচার চেঞ্জ করতে আমরা পারতাম না। সো এখান থেকে দুইটা প্রশ্ন হতে পারে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে কোনো একটা বৈশিষ্ট্যের পরিবর্তন করতে নিচের কোনটি দায়ী? ক্রোমোজোমাল ডিএনএ, প্লাজমিড ডিএনএ, নিউক্লিয়েট, নিউক্লিওসোম। এমন চারটা অপশন দিয়ে দিল, তাহলে অ্যানসার হবে কোনটা বলো তো? প্লাজমিড ডিএনএ। এমন যদি একটু ডিপ কোশ্চেন দিয়ে থাকে তোমরা কেউ পারবে না। এমন এই ধরনের কোশ্চেন থাকবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তোমরা শিওর থাকো এটা। আচ্ছা, তাহলে আই থিংক ক্লিয়ারলি তোমাদেরকে বুঝাইতে পারছি। একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দিয়ে আলোচনা গেল রিটেন প্লাস এমসিকিউ দুইটার জন্য। প্রশ্ন হচ্ছে ভাইয়া এতক্ষণ যে আপনি বকলেন, তাহলে এখানকার এই নিউক্লিওসোমটা কি? এটা হচ্ছে মেইন পয়েন্ট। এবার আসুন নিউক্লিওসোম নিয়ে। সেটা হচ্ছে এই যে আমাদের ক্রোমাটিন ফাইবার তৈরি হয়েছে অলরেডি দেখেছো, এখন এইটাই কিন্তু সেই ক্রোমাটিন ফাইবার যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু এই যে দেখো একটু যদি তোমরা ক্লিয়ারলি, আমি একটু মুছে দিই বোর্ডটা, এই যে 6 নম্বর পার্ট যেটাকে আমরা দেখতেছি, দেখো 6 নম্বরে যদি আমরা একটু ডিপে যাই, দেখো এই যে যে দানা নীল জাতীয় যে নালিকাটা দেখতেছো, এটা টোটালি হচ্ছে নিউক্লিওসোম। মনে রাখবা নিউক্লিওসোম তখনই তৈরি হবে ডিএনএ এর কোনো একটা উপাদান যদি ডাইরেক্টলি হিস্টোন প্রোটিনের সাথে গিয়ে যুক্ত হয়। আবারও লিখে দিই, ডিএনএ এর কোনো উপাদান যদি হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত হয়, হিস্টোনের সাথে বা হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত হয়, তখন সেটাকে আমরা কি বলবো বলতো? এই 6 নম্বর পার্টটা, অর্থাৎ নিউক্লিওসোম। পরীক্ষাটাও আসতে পারে যে নিউক্লিওসোম বলতে কি বুঝো, কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা বেসিক ফিল্ডের পর লেখা। নিউক্লিওসোম তাহলে কি? নিউক্লিয়াস আর ডিএনএ এর যে সুতার ন্যায় অংশটি হিস্টোন প্রোটিনের সাথে গিয়ে যুক্ত হবে, সেটাকে আমরা কি বলবো? নিউক্লিওসোম। প্রশ্ন করতে পারো যে ভাই এখনো তো আমরা হিস্টোন প্রোটিন দেখিই নাই, তাহলে কিভাবে বুঝবো যে এটা হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত হবে? এইবার আসো সেই জায়গাতে নিয়ে যাচ্ছি তোমাদের, চলো সেই জায়গাতে আমরা এখন নিয়ে যাব। চলো একটু যাই, আমরা 7 নম্বর পার্টে চলে যাই। চলো এই যে হচ্ছে সেই 7 নম্বর পার্ট, দেখো তোমরা একটু ওয়েট এ মিনিট। এই যে সেই 7 নম্বর পার্ট, এটা ছিল 6 নম্বর পার্ট, এটা ছিল নিউক্লিওসোম, এই নালিকাটা। আর ভিতরে যে দানা দানা গোল গোল পদার্থগুলো দেখতে পাচ্তেছো, এই যে বল সদৃশ পদার্থ, এটাই হচ্ছে সেই হিস্টোন প্রোটিন। একমাত্র ক্রোমোজোমের ভিতরে বা ডিএনএ এর সাথে সংযুক্ত অবস্থায় হিস্টোন প্রোটিন পাওয়া যায়। চলো আমরা যদি একটু বড় করে দেখতে চাই এই হিস্টোন প্রোটিনটা, চলো আমরা একটু দেখার ট্রাই করি। এইটা হচ্ছে সেই হিস্টোন প্রোটিন। ত্রিমাত্রিক চিত্র দিয়ে তোমরা যদি দেখতেছো, যেহেতু আমি তোমাদেরকে একটু দেখাই, এইটা হচ্ছে সেই আমাদের কি বলতো? হিস্টোন প্রোটিন। তোমরা আসলে আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, ক্লিয়ারলি আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে হিস্টোন প্রোটিন নিয়েও আই থিংক তোমরা এখানে আর বাদবে না। যদি পরীক্ষাটাও এমসিকিউতে আসে যে হিস্টোন প্রোটিন কোথায় পাওয়া যায়, হয় ক্রোমোজোমে পাওয়া যায় না ডিএনএ তে পাওয়া যায়, যে কোনো দুইটা একটা অ্যানসার করবা। তবে ডাইরেক্ট অ্যানসার বলতে পারো ক্রোমোজোমে পাওয়া যায়। ঠিক আছে, ক্রোমোজোমে পাওয়া যায়। চলো এরপরে লাস্ট একটু ইম্পর্টেন্ট আরেকটু জায়গায় যাই, সেটা হচ্ছে দেখো আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাই। এইটা ছিল আমাদের সেই হিস্টোন। এইটা দেখো, সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো, সবাই একটু বোর্ডে একটু মনোযোগ দিয়ে একটু দেখার ট্রাই করো। সেটা হচ্ছে এটা ছিল সেই আমাদের হিস্টোনের জায়গা। এখন এটা কিন্তু সেই ক্রোমাটিন ফাইবারই কিন্তু এখান থেকে যাচ্ছিল, মনে আছে? ওই যে ওই জায়গা থেকে তৈরি হয়েছে, এই যে সেইখান থেকে ক্রোমাটিন ফাইবার আস্তে আস্তে এখান থেকে এই পর্যন্ত পয়েন্টে এসেছি। এই হিস্টোন প্রোটিন সামনে আর একটু এগোইলেই এইবার তৈরি হয়ে যাবে ডিএনএ এর খেলা। এখান থেকে আমাদের কি তৈরি হচ্ছে দেখো তো। আমি আস্তে আস্তে একটু উপরের দিকে উঠি, দেখো আস্তে আস্তে উঠলেই বুঝতে পারবে যে দেখো আস্তে আস্তে আমাদের ডিএনএ তৈরি হয়ে গেছে এখান থেকে। দেখছো এই যে 8 নম্বর পার্ট আমাদের, সেটা হচ্ছে এটা আমাদের সেই ডিএনএ। এই যে আমাদের সেই ডিএনএ। আই থিংক আজকে ক্লিয়ারলি বুঝতে পারছো একটা কোষের ভিতরে একটা ক্রোমোজোম থেকে কিভাবে ডিএনএ তৈরি হয়। এই ডিএনএ পার্ট নিয়ে এখন আমি অল্প কিছু তোমাদেরকে আলোচনা করে দেখাবো। আই থিংক তোমরা বুঝতে পারবা ক্লিয়ারলি। আচ্ছা চলো, ডিএনএ পার্ট নিয়ে যদি পরীক্ষা আসার মতো কিছু কোশ্চেন বলতে হয় তোমাদেরকে, সেখানে হচ্ছে ডিএনএ এর এনজাইম নিয়ে কথা বলবো, ডিএনএ এর গঠন নিয়ে সিম্পলি কিছু কথা বলবো। চলো, প্রথম কথা হচ্ছে যদি পড়তে হয় আমাদেরকে এখান থেকে, ডিএনএ তৈরি করছিল কিন্তু মডেলটা হচ্ছে ওয়াটসন
এন্ড ক্রিক বলে দুইজন বিজ্ঞানী। মজার বিষয়, পৃথিবীতে সবাই আমরা জানি এই ওয়াটসন আর ক্রিক এই দুইজন বিজ্ঞানী হয়তো ডিএনএ এর জন্য ডিএনএ এর আবিষ্কারের জন্য ভূমিকা রাখছে, কিন্তু ভুল কথা। এখানে আরো একজন বিজ্ঞানী আছে, তোমাদের বইতে সুন্দর করে দেখবা, উইলকিন্স বলে একজন বিজ্ঞানী আছে, ইনিও কিন্তু এই ডিএনএ মডেলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো তাদের এই দুইজনের সাথে, ওয়াটসন এবং ক্রিকের সাথে আরো একজন বিজ্ঞানী আছেন যিনি হচ্ছে কি পাইছে, নোবেল পাইছে এই ডিএনএ এর গঠন, দ্বিমাত্রিক গঠন বা দ্বিসূত্রাকার গঠন ব্যাখ্যা করার জন্য। এটা তোমাদের বইতে আছে, বোটানির বইতে। ডিএনএ এর যখন প্রথম পার্টের লাস্টের দিকে আলোচনা করতে বললেই দেখবা যে আছে ডিএনএ শুরু, অর্থাৎ আবুল হাসান স্যারের বই পড়বা, প্রথম পেজে ডিএনএ এর একটু ইতিহাস বলা আছে, ইতিহাসের পরে গিয়ে লাস্ট লাইনে গিয়ে দেখতে পারবা এই বিজ্ঞানীর নাম বলা আছে। আচ্ছা, ডান। এবার আসো, ডিএনএ তো সবাই জানো যে এটা একটা ডাবল হেলিক্সের গঠন হয়ে থাকে, যদি এটা প্রকৃতপোষ হয়ে থাকে। আচ্ছা, এখন ডিএনএ তে সবসময় আমরা কি কি দিয়ে গঠিত হয় আমরা জানি, 5 কার্বন বিশিষ্ট শর্করা। কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট শর্করা নিয়ে তৈরি হয়ে থাকে। আচ্ছা, এখানে আমাদের নাইট্রোজেন বেস সুগার থাকে। কি থাকে বলতো? নাইট্রোজেন বেস সুগার থাকে। এবং অবশ্যই এখানে হাইড্রোজেন বন্ড থাকে। এই পয়েন্টগুলো তোমাদেরকে পড়তে হবে। যদি পরীক্ষায় দেয় নিচের বায়োলজির কোন অংশে হাইড্রোজেন বন্ড থাকা বাধ্যতামূলক, সেটা হবে কি বলতো? ডিএনএ। সবাই ভাববে যখন এই ধরনের কোশ্চেন, সবাই ভাববে হয়তো কেমিস্ট্রির কোশ্চেন বায়োলজিতে দিয়ে দিচ্ছে, কিন্তু এটা ভুল কথা। একটু বেসিক নিয়ে পড়লেই তুমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার বুঝে উঠতে পারবে আর কি। আচ্ছা, এখন ডিএনএ নিয়ে যেহেতু পড়তেছি, তাহলে 5 কার্বন বিশিষ্ট শর্করা আর নাইট্রোজেন বেস সুগার নিয়ে কথা বললাম, তাহলে আরো একটু ক্লিয়ার করে দিই তোমাদের। তোমরা সবাই জানো ডিএনএ তে কি থাকবে? অ্যাডিনিন থাকবে, অবশ্যই গুয়ানিন থাকবে, অবশ্যই সাইটোসিন থাকবে, এবং কি থাকবে? থায়ামিন থাকবে। এই দুইটা পার্ট আবার কোন জায়গা থেকে আসলো, এটা যদি আবার একটু ডিপলি বলতে হয়, সেটা হচ্ছে তোমরা পাইরিন এবং পিউরিমিডিনের নাম শুনছো। পাইরিন আর একটা কি বলতো? সরি, পাইরিন না, এটাকে বলবো পিউরিন। পিউরিন এবং পাইরিমিডিন। ওয়েট আ মিনিট, এটাকে আমরা বলবো কি? পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন আর একটা কি বলতো? পাইরিমিডিন। এই দুইটার সংকেত কিন্তু আমাদের জানা প্রয়োজন। অনেকে এখনো পর্যন্ত এটা সংকেত জানো না। একটা সংকেত হচ্ছে C5H4N4, আরেকটা হচ্ছে C4H4N2। ওটা লিখলাম না, সো তোমরা একটু লিখে নিও। এখন পিউরিনের মধ্যে কি আছে বলতো? পিউরিনের মধ্যে অবশ্যই মনে রাখবা অ্যাডিনিন আর গুয়ানিন আছে, আর ওখানে আছে কি? সাইটোসিন, থায়ামিন। আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইউরাসিল, বাট এই ইউরাসিলটা অবশ্যই ডিএনএ তে থাকবে না, এটা শুধুমাত্র আরএনএ তে থাকবে। আচ্ছা, আরো একটা কথা এখান থেকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যেহেতু হাইড্রোজেন বন্ড নিয়ে কথা বললাম, সবসময় মনে রাখবা অ্যাডিনিনের সাথে হাইড্রোজেন বন্ডের সাথে যুক্ত থাকে থায়ামিন। ঠিক আছে, অ্যাডিনের সাথে কি যুক্ত হবে? থায়ামিন। সো এটা অবশ্যই ডাবল বন্ডের সাথে যুক্ত হয়। এবং সাইটোসিনের সাথে কি যুক্ত হয়? গুয়ানিন, সেটা অবশ্যই ট্রিপল বন্ডের সাথে যুক্ত হয়। দুইটা পয়েন্টই কিন্তু ভয়াবহ ইম্পর্টেন্ট। ওকে, ডান। আচ্ছা, এবার আসো আরেকটু কথা বলি। এই যে আমরা হাইড্রোজেন বন্ড বললাম না, এইগুলো কিন্তু সেই হাইড্রোজেন বন্ড। তোমাদেরকে একটু দেখিয়ে দিই সেটা সুন্দর করে। ওকে, টোটাল এই ডিএনএ ডাবল হেলিক্সের দৈর্ঘ্য হবে 34 অ্যাংস্ট্রম। এটা যাতে মাথায় থাকে, ঠিক আছে? এবং এটা কিন্তু ডাবল হেলিক্সের প্যাচ থাকে মিনিমাম 10টা, সো তোমাদের এখানে প্রত্যেকটা প্যাচের দৈর্ঘ্য হবে 3.4 অ্যাংস্ট্রম। 14 কে 10 দ্বারা ভাগ দিলে কত হয়? 3.4 অ্যাংস্ট্রম। এই পয়েন্টটা একটু মাথায় রেখো। আচ্ছা, যারা যারা ক্লাসে আছো, ঝিমিয়ে গেছো সব, আশা করি। শাকিল স্যার কমেন্ট করছে মধ্যে আবার, স্যার আপনার একটা ছবি এরকম ঘুরাই দেব, ঘুরাই অংশ দেখালে ভালো হতো। স্যার আপনি আসেন, আপনার এবং আমার দুইজনের ছবি একসাথে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এই যে 3D চিত্র, তো স্যার বলতেছে যে আমার চিত্রটা দেখাইলে ভালো হয় কিনা, তো আমি বললাম যে স্যার দুইজনের চিত্র একসাথে দেখাবো, স্যার আসলে। আচ্ছা, স্যার ফিজিক্স করাচ্ছে, যে ফিজিক্স কোন একটা অংশ নিয়ে ব্যাখ্যা করতেছে, আমার একটা জিনিস দেখাই দেবো ইনশাআল্লাহ। ফাহাদ কোথায়? ফাহাদ, হ্যাঁ, ফাহাদ কোথায়? ফাহাদ সামনে চুম্বকত্বের টান দিচ্ছে আর কি, ফাহাদ শাকিল স্যারকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমরা চলে যাই। এরপরে আরেকটু জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে 8 নম্বর পার্ট ডিএনএ, যেটা তোমরা এতক্ষণ দেখলা। এটা তো দেখলা খুব সুন্দর করে, আই থিংক। এই যে আমাদের ডিএনএ এর গঠন ছিল এটা। আচ্ছা, লাস্ট ডিএনএ যে কোথায় কি শেষ হয় তোমাদের একটু দেখা উচিত না? চলো সেই জিনিসটা একটু দেখাই। এইটা কিন্তু টোটাল এই যে আমাদের ডিএনএ পার্ট চলে গেল।
লাস্ট দেখো 9 যেটা আমাদের শেষ। আচ্ছা ডিএনএ কিন্তু দুইটা প্রান্ত থাকে, এটা বলি নাই, তোমরা জানো এই জন্য। একটা হচ্ছে 3' প্রান্ত আর একটা হচ্ছে 5' প্রান্ত। 3' প্রান্তকে যদি আমরা এটাকে বলি শুরুর কোডন, আর একটা বলবো 5' কে শেষের কোডন, যেটাকে আমরা বলি একটার নাম বলি প্রোমোটার আর একটা বলি টার্মিনেটর। এই পয়েন্টে একটু খেয়াল রেখো। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি কখনো ডিপ কোশ্চেন দিয়ে দেয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এটা দিতে পারে। একটা ডিএনএ শেষ হয় কোথায় গিয়ে, ডিএনএ এর অংশটা শেষ হচ্ছে কোথায় গিয়ে বলতো, সেটা হচ্ছে এই যে 9 নম্বর পার্টে। দেখো তো এটা কি দেয়া আছে, এই যে সেই মোস্ট ইম্পর্টেন্ট এর একটা জায়গা, নিউক্লিওটাইড স্ট্র্যান্ড। তোমরা পড়েছো নিউক্লিওটাইড স্ট্র্যান্ড কে বাইরে দিতে। নিউক্লিওটাইড স্ট্র্যান্ডটা কি বলে দিই একটু। নিউক্লিওটাইড স্ট্র্যান্ডটাকে একটু তোমাদেরকে যদি ব্যাখ্যা করে দেখাইতে হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। চলো আমরা একটু ব্যাখ্যা করি। নিউক্লিওটাইড স্ট্র্যান্ড হচ্ছে, তোমাদের বইতে তোমরা পড়েছো, প্রথমত ছিল নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড থেকে আমরা পড়েছিলাম কি বলতো, আচ্ছা এই পেনটা দেখা যায় না, আচ্ছা নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড থেকে আস্তে আস্তে আমরা ভাঙতে ভাঙতে একটা পর্যায়ে গিয়ে পড়েছি নিউক্লিওসাইড, আর একটা নাম হচ্ছে নিউক্লিওটাইড। একটা হচ্ছে নিউক্লিওসাইড, আর একটা কি বলতো, নিউক্লিওটাইড। ওকে চলো তাহলে আমরা নিউক্লিওটাইডটা আমাদের প্রয়োজন। আসলে নিউক্লিওটাইড বুঝতে গেলে তোমাকে আগে নিউক্লিওসাইড বোঝা লাগবে, তারপর নিউক্লিওটাইড বুঝতে হবে। সিম্পল কথা একটু বলি। নাইট্রোজেন বেস সুগার আর 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেনের সুগার এবং 5 কার্বন বিশিষ্ট শর্করা, এই দুইটা মিলে কি তৈরি হয়েছে বলতো, নিউক্লিওসাইড। নিউক্লিওটাইড কখন হবে, এই যে নিউক্লিওটাইড কথাটা যখন তুমি পাবা এই জিনিসগুলোর সাথে, অর্থাৎ সিম্পলি বলতে গেলে নিউক্লিওসাইডের সাথে যখন ফসফরিক অ্যাসিড যুক্ত করতে পারবা, নিউক্লিওসাইডের সাথে যখন ফসফরিক অ্যাসিড যুক্ত করতে পারবা, তখনই তুমি মনে রাখবা এটা তৈরি হয়ে গেছে কি বলতো, নিউক্লিওটাইড। আমি যেভাবে মনে রাখতাম নিউক্লিওটাইড শব্দের শেষে কি আছে বলতো, টাইট, অর্থাৎ টাইট কখন করি বলি না আমরা, দড়ি দিয়ে টাইট করে বাঁধো, শক্ত করে বাঁধো, ঠিক আছে। টাইট মানে উপাদান বেশি আছে। কি উপাদান বেশি, দড়ি হিসেবে কাজ করতেছে এখানে ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিড যখন একসাথে যুক্ত হয়, তখন এই 5 কার্বন বিশিষ্ট শর্করা এবং নাইট্রোজেন বেস সুগারকে শক্ত করে ধরে রাখে, যাতে এখান থেকে কোনো উপাদান ছুটে যেতে না পারে। সো নিউক্লিওটাইড স্ট্র্যান্ড কি, অবশ্যই তুমি বলতে পারো নাইট্রোজেন বেস সুগার, 5 কার্বন বিশিষ্ট শর্করা এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে যে একটা স্ট্র্যান্ড বা ধাপ তৈরি হয়েছে, সেটাকে তুমি বলতে পারো নিউক্লিওটাইড স্ট্র্যান্ড। আই থিংক ইজিলি বুঝতে পেরেছো নিউক্লিওটাইড স্ট্র্যান্ড সম্পর্কে, তাহলে আরো ক্লিয়ার কিন্তু হয়ে গেলে। আচ্ছা ডান, এই পর্যন্ত আমাদের টোটাল ডিএনএটা দেখতে আসলে কেমন লাগলো একটু ব্যাখ্যা করলাম সুন্দর করে, একটু জানাও তো কমেন্টের মাধ্যমে। নতুন করে যে ত্রিমাত্রিক চিত্রের সহকারে আমরা যে ডিএনএ স্ট্র্যান্ড পড়লাম এবং ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য যা যা লাগে সেটাও দেখে নিলাম, কেমন লাগলো একটু আমি তোমাদেরকে আবার সামনে নিয়ে আসি একটু। আচ্ছা টোটাল পয়েন্ট একটু সামনে নিয়ে আসি দেখি। এটা ছিল আমাদের সেই গঠন। আস্তে আস্তে আমি একটু সম্পূর্ণটা আরেকবার ব্যাখ্যা করে দেখাই তোমাদের। চলো, এটা ছিল আমাদের মূল গঠন। ওকে, একটু বোর্ডের দিকে খেয়াল করলে দেখবা এটা ছিল আমাদের হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমকে যখন ভাঙলাম, ভাঙার পরে এখানে আস্তে আস্তে তৈরি হলো আমাদের এমন সুতার ন্যায় অংশ তৈরি হলো। সুতার ন্যায়, এই যে হাতের দিকে খেয়াল করলো কিন্তু 4 নম্বর পয়েন্ট, এটা সুতার ন্যায় অংশকে আমরা বললাম ক্রোমাটিন ফাইবার। তারপর আস্তে আস্তে এখান থেকে তৈরি হইলো সলিনয়েড। তারপর আস্তে আস্তে তৈরি হলো এখানে কি বলতো, নিউক্লিওসোম। তারপর এখানে তৈরি হইলো কি, হিস্টোন প্রোটিন। তারপর এখান থেকে এই যে সবটা চলে আসলো আমাদের ডিএনএ এর গঠন। আই থিংক তোমরা সুন্দর করে নতুন ভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, একটু কমেন্টের মাধ্যমে জানাও যে আসলে আমাদের নতুন করে যে ত্রিমাত্রিক চিত্র দিয়ে তোমাদের সামনে দেখাইলাম, টোটাল গঠনটা আসলে কেমন লাগলো, কেমন লাগলো টোটালি একটু কমেন্টের মধ্যে যারা ক্লাসে আছো সুন্দর করে একটু জানিয়ে দাও তোমাদেরকে। এটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদেরকে আরেকবার আরেকটা গঠন দেখাবো এখন, সেটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টরের গঠনটা দেখাবো। এটা যদি সুন্দর করে তোমরা বুঝে থাকো এবং ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে আমি ক্লটিং ফ্যাক্টরের গঠনটা দেখাবো বা দেখানোর ট্রাই করব। চলো, টোটালি জানাও যে আসলে কেমন লাগলো টোটালটা যা যা বললাম আমরা
সেটা কেমন লাগলো একটু জানাও। যারা যারা ক্লাসে আছো কমেন্টের মাধ্যমে জানাইতে থাকো বাবারা, বাবারা মারা জানাইতে থাকো সবাই যে কেমন লাগলো। এই 3D চিত্রের সহিত কখনো দেখছো কিনা এটাও জানাইতে হবে। এর আগে যে কখনো দেখছো কিনা আমার জানা নাই, তোমরা একটু জানাইতে থাকো যে আসলে এর আগে দেখছো কিনা আর কেমন লাগলো। কার ডিএনএ এটা? এটা তোমার ডিএনএ বাবা, এয়ার রাফি এটা তোমার ডিএনএ। আচ্ছা, আনিক ইসলাম শ্রাবন্তী জানিয়েছো ভালো ছিল, কিমরোজি জানিয়েছো অনেক ভালো লাগছে স্যার, মাহাতুর রহমান মাহিন জানিয়েছো জোত ছিল ভাইয়া, রুকাই ইসলাম জানিয়েছো হ্যানার ডিএনএ। ইয়েস, হ্যানার ডিএনএ। হ্যানার দিন শেষ, এখন যেন কি গতকালকে দেখলাম সাতক্ষীরা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে যদি এটা ভালো লেগে থাকে, যেহেতু ভালো লেগেছে বলতেছো, আর কি বাকিরা কি ঘুমাচ্ছ? ক্লাসে যারা আছো বাকিরা কি ঘুমাই? ক্লাসে কি বাকিরা ঘুমাই? আচ্ছা, অস্থির চ্যাপ্টারটা এমন একটা ক্লাস দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, অস্থির চ্যাপ্টার নিয়ে প্রত্যেকটা হাড়ের গঠন আমি এইভাবে নিয়ে তোমাদেরকে সামনে হাজির হবো, সমস্যা নেই। টোটাল হাড়ের চ্যাপ্টার নিয়েও সামনে এইভাবে হাজির হবো, কোনো সমস্যা নেই। নিশ্চিন্তে তোমরা পড়তে থাকো, যা যা নোট করে সুন্দর করে পড়িয়েছি এই নোটগুলো সুন্দর করে দেখতে থাকো, ঠিক আছে? সুন্দর করে দেখতে থাকো এগুলা। আচ্ছা, প্রিপারেশন কার কতদূর, কেমন হয়েছে প্রিপারেশন বলো তো একটু, কার প্রিপারেশন কতদূর হয়েছে? চলো আমি একটু ক্লটিং ফ্যাক্টরের গঠনটা তোমাদের সামনে নিয়ে আসা ট্রাই করি। ওকে, আচ্ছা জানাইতে থাকো, আমি একটু দেখি স্যার আপনার আপনার কথা কি বলতেছে। স্যার থ্যাংক ইউ স্যার, শুধু ভুলে যাই পড়া। স্যার ভুলে যাই পড়া, ভুলে গেলেও মনে রাখার সিস্টেম তো আছে বাবা। কত মনে রাখার সিস্টেম দেখান আমি জগতে, বলেন তো আপনাদের। আচ্ছা চলেন, আপনাদের সামনে আর একটা 3D চিত্র নিয়ে হাজির হচ্ছে আমরা। সেটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, আমাদের রক্ততঞ্চন ফ্যাক্টর। আমাদের কোথাও একটা কেটে গেলে কিভাবে রক্তটা জমাট বাঁধে সেই চিত্রটা নিয়ে তোমাদের সামনে হাজির হতে যাচ্ছি। চলো দেখি। আচ্ছা, সেটা হচ্ছে, এইটা হচ্ছে দেখো একটা নালিকা, দেখছো? এটা ধরো আমাদের বডির ভিতরে একটা নালিকা, যদি স্পষ্ট বুঝে থাকো এটা হচ্ছে আমাদের সেই নালিকা। ওকে, আচ্ছা একটু ঘুরিয়ে নিই। এই যে এটা হচ্ছে আমাদের সেই কি বলতো নালিকা হিসেবে কাজ করতেছে। এই যে ডান। চাচার এটা যদি হেনার ডিএনএ হয় তাহলে সাথীর ডিএনএ কোথায়? সাথীর ডিএনএ নিয়ে সামনের দিন হাজির হব। এই যে তোমাদের সামনে হাজির হচ্ছে ক্লটিং ক্যাসকেড নিয়ে, যেটাকে আমরা বলতেছি ধরো আমাদের বডির ভিতরে এই একটা নালিকা, ঠিক আছে? এই নালিকার কোথাও একটা অংশ কেটে গেলে অবশ্যই কি বের হবে? ব্লাড বের হবে, ঠিক আছে? ধরলাম আমাদের 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্ট এটা হচ্ছে আমাদের সেই জায়গা। আচ্ছা, এই কথা কেন বলতেছি? ক্লটিং ফ্যাক্টরের কথা কিন্তু আমি ফাও বলতেছি না, অবশ্যই রিটেনে আসতে পারে ক্লটিং ফ্যাক্টর নিয়ে, এই জন্য বলতেছি, না হলে বলতাম না। ক্লটিং ফ্যাক্টর কি তোমরা জানো যে আমাদের বডির ভিতরে কখনো রক্ত জমাট বাঁধে না। হেপারিন জাতীয় এক ধরনের রাসায়নিক পদার্থ থাকার কারণে বডির ভিতরে কখনোই রক্ত জমাট বাঁধতে পারে না। বাট যখনই আমাদের দেহের বাইরে রক্ত বের হচ্ছে বা বাইর হচ্ছে, তখন কি হচ্ছে বলতো? আমাদের রক্ত জমাট বাঁধা অতি দ্রুত রক্ত জমাট বাঁধাটা প্রয়োজন। মিনিমাম 4 থেকে 5 মিনিটের মাধ্যমে এই রক্ততঞ্চনটা কাজ করে থাকে। আমাদের এই রক্ত জমাট বাঁধার জন্য 13টি ক্লটিং ফ্যাক্টর আছে। তোমরা জানো 13টি ক্লটিং ফ্যাক্টর আছে। এই 13টি ক্লটিং ফ্যাক্টরের মধ্যে 4টা ক্লটিং ফ্যাক্টর মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আমরা পড়েছি এইভাবে ফুল পরে থুপ করে। অর্থাৎ লিখে যদি দেখাইতে হয় একটু লিখেই দেখাই, যেহেতু বলতেছি সব কথাই তোমরা কিভাবে পড়তে পারো এটা মনে রাখতে পারো। চলো আমরা একটু দেখানোর ট্রাই করি তাহলে। আচ্ছা, সেটা হচ্ছে আমরা পড়েছিলাম ফুল পরে থুপ করে। মনে রাখার জন্য এই সিস্টেমটা শিখেছি, ফুল পরে থুপ করে। অর্থাৎ কি বলতো? থুপ করে। ফর আমরা পড়েছিলাম ফাইব্রিনোজেন। ফর কি পড়েছিলাম? ফাইব্রিনোজেন। ফর পড়েছিলাম ফাইব্রিনোজেন।
প ফর পড়েছিলাম প্রোথ্রম্বিন, প ফর পড়েছিলাম কি বলতো প্রোথ্রম্বিন, এবং থ ফর পড়েছিলাম আমরা থ্রোম্বোপ্লাস্টিন, থ ফর পড়েছিলাম থ্রোম্বোপ্লাস্টিন, এবং লাস্ট পয়েন্ট পড়েছিলাম পরে ফর পড়েছিলাম ক ফর ক্যালসিয়াম 2+, কি বলতো ক্যালসিয়াম 2+। ওকে, ক্যালসিয়াম 2+। ভাই আপনাকে আজকে সালমান খানের মতো লাগতেছে। হ্যাঁ ধন্যবাদ ফাজিল সব। ঠিক আছে, এই চারটা ক্লটিং ফ্যাক্টর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই চারটা ক্লটিং ফ্যাক্টরের মাধ্যমে আমাদের রক্ত জমাট বেঁধে থাকে। মজার বিষয় হচ্ছে এই চারটা ক্লটিং ফ্যাক্টর ব্যতীত আমাদের টোটাল ক্লটিং ফ্যাক্টর বডিতে আছে 13টা। এটা বাদেও কয়েকটা ক্লটিং ফ্যাক্টর আমাদের গুরুত্বপূর্ণ, যেমন আমাদের যদি বলতে পারি 8 নম্বর ক্লটিং ফ্যাক্টর নিয়ে তোমাদেরকে পড়তেই হবে, মাস্ট পড়তে হবে 8 নম্বর ক্লটিং ফ্যাক্টর। এই 8 নম্বর ক্লটিং ফ্যাক্টরের নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। কি বলতো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এটাও ইম্পর্টেন্ট। পড়তে হবে আমাদের, অবশ্যই পড়তে হবে 9 নম্বর ক্লটিং ফ্যাক্টর নিয়ে। 9 নম্বর ক্লটিং ফ্যাক্টরের নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। কি বলতো ক্রিসমাস ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর। ওকে, আচ্ছা আরেকটা পড়তে হবে 12 নম্বর ক্লটিং ফ্যাক্টর। 12 নম্বরটার নাম হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো থেকে একটা কোশ্চেন এসে বসে আছে, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন এসে বসে আছে। সো নোট ডাউন এভরি পয়েন্ট, সো মাচ ইম্পর্টেন্ট, সো প্লিজ নোট ডাউন। স্যার দেখা যাচ্ছে না, লাইটটা অফ করে দেন, কিছুক্ষণ আপনাকে দেখলেও হবে। আরে ফাজিল সব রে। আচ্ছা ঠিক আছে, এই ক্লটিং ফ্যাক্টর যা যা লিখলাম টোটাল পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা এখন আসো এই ক্লটিং ফ্যাক্টর নিয়ে তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দেখাই। আসলে আমি একটু আগে ব্যাখ্যা করে নিই, তারপর তোমাদের চিত্রের সাথে দেখাচ্ছি। যখন কোনো একটা অংশ কেটে যায়, আমাদের কেটে গেলে প্রথমত কেটে যাওয়ার পরে সেখান থেকে আমাদের হেপারিন খরিত হয়। প্রথমে কি খরিত হয় বলতো হেপারিন। হেপারিন খরিত হওয়ার পরে অক্সিজেনের সংস্পর্শে যাওয়ার পরে এই হেপারিনটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, যখনই অক্সিজেনের সংস্পর্শে যাবে, তারপর হেপারিন যখন নষ্ট হয়ে গেছে, সো হেপারিনের কোনো কার্যকারিতা এখানে আর নাই, তখন কি হয় বলতো তখন প্রথমে আমাদের থ্রোম্বোপ্লাস্টিন আমাদের এখানে এসে হাজির হয়। থ্রোম্বোপ্লাস্টিন নামক একটা লিপোপ্রোটিন এসে হাজির হয় কোন জায়গা থেকে, এটাও পরীক্ষা আসতে পারে। থ্রোম্বোপ্লাস্টিন আসে হচ্ছে রক্ত রস থেকে। কোন জায়গা থেকে বলতো রক্ত রস থেকে আসে থ্রোম্বোপ্লাস্টিন। ওকে, থ্রোম্বোপ্লাস্টিন এসে নিজে কোনো কাজ করতে পারে না, তখন সে ডাক দেয় অবশ্যই কাকে, অবশ্যই ডাক দেয় প্রোথ্রম্বিনকে। প্রোথ্রম্বিনকে ডাক দিছে যে ভাই দেখো আমার রক্ত জমাট বাঁধতেছে না, যে করে রক্ত জমাট বাঁধা হোক। বাট প্রোথ্রম্বিনও থাকে নিষ্ক্রিয় অবস্থায়। প্রোথ্রম্বিন কি অবস্থায় থাকে নিষ্ক্রিয় অবস্থায়, সে নিজেও কাজ করতে পারে না। সো প্রোথ্রম্বিন এই টাইমে উৎপন্ন করে সক্রিয় থ্রম্বিন পরিণত করে, সক্রিয় থ্রম্বিন উৎপন্ন করে। যখন সক্রিয় থ্রম্বিন উৎপন্ন হয়ে যায়, তখন রক্ত জমাট বাঁধার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমার কি বলতো ফাইব্রিন নামক একটা প্রোটিন, অর্থাৎ একটা জাল, ফাইব্রিনোজেন যে জাল, এটা হচ্ছে তখন তৈরি হওয়ার একটা উপক্রম তৈরি হয়। তখন থ্রম্বিন এখান থেকে আস্তে আস্তে জাল তৈরি করবে। তার আগে একটা কথা বলে রাখি, নিষ্ক্রিয় প্রোথ্রম্বিন ছিল, সে হয়েছে কি বলতো সক্রিয় থ্রম্বিন। কোনো অটোমেটিক্যালি তো আর কখনো সক্রিয় হইতে পারে না, তাই না? সক্রিয় হওয়ার জন্য এখানে যে জিনিসটি কাজ করে মনে রাখো, সেই পয়েন্টের নাম হচ্ছে কি বলতো ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম 2+ এর সহিত বা সহায়তায় নিষ্ক্রিয় প্রোথ্রম্বিন সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়। মজার বিষয় হচ্ছে 99% স্টুডেন্ট আমরা এতটুকুই জেনে থাকি যে ক্যালসিয়াম 2+ এর সহায়তায় কি হয় যে প্রোথ্রম্বিন থ্রম্বিনে পরিণত হয়েছে, কিন্তু না বাবা, এখানে আরো কয়েকটা ক্লটিং ফ্যাক্টর জড়িত। সেটা কোনটা কোনটা? 7, 8, 9 এবং 10। ক্যালসিয়াম 2+ এর সাথে এই এতগুলো ক্লটিং ফ্যাক্টর যখন কাজ করে, তখনই কেবলমাত্র নিষ্ক্রিয় প্রোথ্রম্বিন সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়। সো আই থিংক বুঝতে পেরেছো, যখন সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়ে যায় তখন দরকার লাস্ট পয়েন্টে কি বলতো এই যে ফাইব্রিনোজেন, এই ফাইব্রিনোজেন তখন তৈরি হবে। মজার বিষয় হচ্ছে ফাইব্রিনোজেন কেন তৈরি হবে? এটা একটা জাল তৈরি করবে, যতক্ষণ না জাল তৈরি করবে ততক্ষণ আমার রক্ত জমাট বাঁধবে না। জাস্ট একটু থিংকিং লেভেল দিয়ে কল্পনা করো, যখন কোথাও একটা কেটে যায় আমরা কিন্তু ওয়ান কাইন্ড অফ জালি ইউজ করে থাকি। ফর এক্সাম্পল তুমি একটা ব্যান্ডেজ ইউজ করতেছো, ব্যান্ডেজটা কিসের নাই? জালের নাই। তুমি একটা কাপড় ইউজ করতেছো, এই কাপড়টাও কিন্তু কিসের নাই বলতো? জালের নাই। বুঝতে পেরেছো?
সো আমাদের এখন কি তৈরি করতে হবে, বডিতে অটোমেটিক্যালি আমাদেরকে প্রাকৃতিকভাবে একটা জাল তৈরি হইতে হবে, ঠিক আছে? সেটাকে আমরা বলি কি, ফাইব্রিনোজেন। এই ফাইব্রিনোজেন তৈরিও হয় আবার কয়েকটা ধাপে। প্রথমত আমাদের এখানে তৈরি হবে ফাইব্রিন মনোমার তৈরি হয়। কি তৈরি হয় বলতো, ফাইব্রিন মনোমার। আচ্ছা, তার মানে কি বলতো, ফাইব্রিন মনোমার মানে একটা জাল তৈরি হয়েছে। রিমাইন্ডার, ধরলাম আমাদের এই নালিকার এই জায়গায় কেটে গেছিল, এখন এই জায়গায় কেটে যাওয়ার পরে এই যে একটা জাল তৈরি হয়েছে, দেখো এর ভিতরে কিন্তু অসংখ্য ছিদ্র রয়েছে। সো এই ছিদ্র দিয়ে কিন্তু তখনও পর্যন্ত রক্ত বের হবে, হয়তো আগে যা বের হচ্ছিল তার থেকে এখন কম বের হবে, বাট রক্তটা অবশ্যই কি হবে, বের হবে। এখন যদি আমি কোনো কারণে এই জালের উপরে আরো 100টা জাল তৈরি করে ফেলতে পারি এট এনি কস্ট, তাহলে কিন্তু অবশ্যই আমার কি হবে বলতো, রক্ত জমাট বেঁধে যাবে। এই জন্য অনেকগুলো জাল তৈরি করতে হবে। তাহলে কিভাবে তৈরি করতে পারি, আসো তো, ফাইব্রিন মনোমার। অনেকগুলো ফাইব্রিন মনোমার যদি একসাথে আমি জমাট বাঁধাতে পারি তাহলে কি হবে, ফাইব্রিন পলিমার তৈরি হবে। তোমরা সবাই জানো পলিমার মানে কি, অনেকগুলা। সো অনেকগুলো ফাইব্রিন পলিমার যখন তৈরি হয় তখন এটা জালের ন্যায় দেখায়। অনেকগুলো পলিমারকে আমরা একসাথে বলি কি, ফাইব্রিন জালক। কি বলি বলতো, ফাইব্রিন জালক। আর এই ফাইব্রিন জালক মানে কি বলতো, ফাইব্রিন জালক মানেই হচ্ছে ফাইব্রিনোজেন। মানে কি বলতো, ফাইব্রিনোজেন, অর্থাৎ রক্ত জমাট বেঁধে গেছে। আই থিংক তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছো প্রত্যেকটা পয়েন্ট। আমি এখন এই যে এতগুলো ধারণা দিলাম, এতগুলো ব্যাখ্যা দিলাম, এটা আমি 3D চিত্রের সহিত তোমাদেরকে দেখাবো। তার আগে লাস্ট আর একটা পয়েন্ট বলে নিই। মজার বিষয় হচ্ছে, পরীক্ষায় কখনো দিয়ে দেয় এই যে ফাইব্রিন জালটা তৈরি হইলো, নির্দিষ্ট একটা টাইম পরে তোমাকে অবশ্যই ওই নির্দিষ্ট স্পেস থেকে তোমার এই জালটাকে কি করতে হবে, সরাতে হবে। যে প্রোটিনের কারণে, আমি আবারও বলতেছি ইম্পর্টেন্ট পয়েন্ট শুনো, যে প্রোটিনের কারণে ফাইব্রিনোজেন জালকটা ধ্বংস হয়ে থাকে সেই প্রোটিনটার নাম হচ্ছে প্লাজমিন প্রোটিন। যদি প্লাজমিন প্রোটিন উৎপন্ন না হতো, জাল ওখানে আজীবন থেকে যেত। আর আজীবন জাল থাকা মানে কিছুদিন পরে ওখান থেকে আস্তে আস্তে মাংসের পচন ঘটবে, ওখান থেকে আস্তে আস্তে ক্যান্সার তৈরি হবে। সো মনে রাখো, যেই প্রোটিনের কারণে ফাইব্রিনোজেন নামক জালটা ধ্বংস হয়েছে সেই প্রোটিনটার নাম কি বলতো, সেই প্রোটিনটার নাম হচ্ছে ভাইয়া এই প্লাজমিন প্রোটিন। সো আই থিংক ক্লিয়ার হয়েছে। আচ্ছা, টোটাল ক্লটিং ফ্যাক্টর থেকে রিটেন এমসিকিউ যত জ্ঞাতি গোষ্ঠীর কোশ্চেন হইতে পারে সকল কিছু আমি দিয়ে দিচ্ছি তোমাদের এখানে। সো আর আই থিংক ক্লটিং ফ্যাক্টর নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নেই। আমি একটু 3D চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখানোর ট্রাই করি, এটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা চলো একটু আমি ক্লটিং ফ্যাক্টরটা একটু 3D চিত্রের সহিত তোমাদেরকে দেখাই। ওকে চলো, সেটা হচ্ছে, এটা ছিল আমাদের সেই রক্তনালিকা। এই রক্তনালিকাকে যখন আমরা পয়েন্ট করতেছি, দেখো তো 1 নম্বর পয়েন্টে যখন ধরলাম এই জায়গাটায় আমাদের কেটে গেছে, এই জায়গাতে আমরা কাটলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোয়াগুলেশন বলে একটা পয়েন্ট তৈরি হয়েছে। এটা অ্যান্টি কোয়াগুলেন্ট, তোমরা পড়েছো আই থিংক এর আগে, ঠিক আছে? দানাদার পদার্থ, এটা সেই আমাদের দানাদার পদার্থ। এবং এই দানাদার পদার্থের ভিতরেই আমরা এতক্ষণ যতগুলো পয়েন্ট পড়লাম ক্লটিং ফ্যাক্টর, সেগুলো আছে। আমরা যদি 2 নম্বর পয়েন্টে একটু ক্লিক করি, 2 নম্বর পয়েন্টে ক্লিক করলে ধরলাম আমরা কিন্তু কেটে গেছে কিন্তু আমাদের এই জায়গাটা, মাথায় রেখো, এই যে আমি দেখাচ্ছি এই জায়গাটা, এই যে টোটাল এই পয়েন্টটা, এই জায়গাটাতে কেটে গেছে। এখানে তাহলে আমার কি দরকার, এখন প্লটিং ফ্যাক্টর দরকার। এই যে ভিতরে গেলে আমরা এখন দেখতেছি আমাদের প্লটিং ফ্যাক্টরটা তৈরি হয়ে গেছে। দেখো টোটাল পয়েন্টে এইভাবে প্লটিং ফ্যাক্টরটা তৈরি হচ্ছে। দেখো কন্টাক্ট অ্যাক্টিভেশন পাথওয়ে, ড্যামেজ সারফেসে কিভাবে প্রোথ্রম্বিন কাজ করতেছে, তারপর অ্যান্টিথ্রম্বিন কাজ করতেছে, ফাইব্রিনোজেন কাজ করতেছে। টোটাল পয়েন্টে এটা আমরা যা যা পড়লাম এতক্ষণ সেই পয়েন্টটা, এটা কিন্তু সেই 3D চিত্র দেখতেছো। এই যে আমরা এটা কিন্তু এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ত্বকের পার্ট, আর এটা যখনই আমরা ভিতরে যাচ্ছি, এই যে ভিতরে গেলে কি বলতো আমরা ওই পার্টটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাইরের পার্ট, এই যে এটা বাইরের পার্ট, আর এটা কি, এই যে এটা ভিতরে গেলে আমরা কি দেখতে পারবো, আমরা দেখতে পারবো অবশ্যই কি বলতো এই পয়েন্টটা দেখতে পারবো। চলো, সো তোমরা 2 নম্বর পদটা সুন্দর করে কিন্তু দেখতে পারলে। এই যে আমি যদি একটু মিনিমাইজ করে দেখাই, এটা ছিল আমাদের কি, বাইরে থেকে আমরা এই রক্তনালিকাটা দেখতে পাচ্ছিলাম। এই যে রক্তনালিকাটা এমন ছিল, যখন এই জায়গায় কাটছে, এই যে 1 নম্বর অংশটা কেটে গেছে, আর 2 নম্বর অংশটা আমরা কি বলতো এখানে এই যে পাথরটা দেখতে পাচ্ছি। সো তোমরা আই থিংক ইজিলি বুঝতে পেরেছো। এই পর্যন্ত টোটাল এই ব্যাখ্যাটাও কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। যেহেতু আজকে
আমরা কিন্তু শুধু রিটেন পড়েছি, আমরা কিন্তু কোনো এমসিকিউ পড়ি নাই। সো তোমাদের কাছে কোনো অ্যানসার জিজ্ঞাসা করে নাই, বাট এইটুকু একটু জানাও যে টোটাল ব্যাখ্যাটা কেমন লাগলো এই 3D অ্যানিমেশনের সহিত। নতুন করে ব্যাখ্যা তোমাদের সামনে আনলাম, এত কিছু কেমনে মনে থাকবে, এত কিছু মনে থাকার জন্য কতবার পড়িয়েছি, কত সুন্দর করে তোমাদেরকে অ্যান্টিকোয়াগুলেন্ট তোমাদেরকে কতবার পড়িয়েছি, ক্লটিং ভেক্টর কতগুলো পড়াইছি, ফুল পরে থুপ করে কত কত সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি। এখন এতটুকু যদি মনে রাখতে না পারো শ্রাবন্তী, কেমন হবে বলো? সবাই যারা ক্লাসে আছো এবার এক ধাপে ঝটকা করে জানিয়ে দাও ক্লাসটা কেমন ছিল। আর নতুন করে আমার 3D চিত্রের সামনে যদি 3D নিয়ে যদি ব্যাখ্যা করতে থাকি কেমন লাগবে তোমাদের, একটু জানাতে থাকো। যারা যারা ক্লাসে আছো সুন্দর করে জানাতে থাকো যে ক্লাসটা আসলে কেমন লাগলো। 3D চিত্রের সহিত যে নতুন করে তোমাদের সামনে আনলাম এটা কেমন লাগলাম জানি, এগুলো অনেক আগে আনা উচিত, একাডেমিক থেকে পড়া উচিত, বাট আমি চেষ্টা করেছি সাজিয়ে নিতে তোমাদের, যেটা রিটেন যতটুকু জায়গা থেকে আসবে সেই জায়গা থেকে আবার এইভাবে দেখাই দেওয়ার জন্য, যাতে তোমরা উপকৃত হও। দেরি না করে ব্যস্ত করে জানাও যে হচ্ছে কেমন লাগলো ক্লাসটা, কেমন লাগলো ক্লাসটা, এবং 3D চিত্র সহিত দেখানোর পরে কেমন লাগতেছে, এখন বায়োলজি কি ইন্টারেস্টিং লাগতেছে কিনা। অ্যানিমেশন তো ভালো ছিল, ক্লাসটা অনেক ভালো ছিল, মাইন্ড জানিয়েছো সুন্দর। আচ্ছা সবাই জানাতে থাকো, আমি এরপরে আমি নেক্সট দিন তোমাদেরকে অবশ্যই আবার যেমন কোশ্চেন সলভ করতেছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অমন কোশ্চেন সলভ করাবো এবং ঢাকা ইউনিভার্সিটির রিটেন থাকবে। এরপরে যদি তোমাদের মনে হয়ে থাকে যে 3D চিত্র দিয়ে দেখানোর, আমি এই জন্য তোমাদের জন্য ওয়েট করতেছি, তাহলে 3D চিত্র দিয়ে দেখাবো, নাহলে ইজিলি যেমন ব্যাখ্যা দিই বের হয়ে যাব। সবাই একটু জানাও, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ডিপেন্ড করবে যে আমি সিদ্ধান্ত নিব যে আসলে 3D চিত্র দিয়ে দেখাবো না অ্যাজ ইউজুয়াল ক্লাস নিয়ে বের হয়ে যাব আমরা যেমন ভাবে ক্লাস করি। আচ্ছা ক্লাসটা অনেক ভালো ছিল, সুন্দর। মুসকান সিরাজ জানাচ্ছে আলহামদুলিল্লাহ, শিয়াব জানিয়েছিল স্যার সব মাথার উপর দিয়ে গেছে কিন্তু সুন্দর ছিল। আচ্ছা অনেক বেশি ভালো ছিল স্যার। আচ্ছা আচ্ছা আর বাকিরা কি করতেছো, বাকিরা জানাতে থাকো। তাহলে এখন তোমরা বলো এটা কি এখন থেকে অ্যাজ ইউজুয়ালি যেমন রিটেন ক্লাস নিয়ে অমন রিটেন ক্লাস নিয়ে বের হয়ে যাবো, না 3D চিত্র অ্যাড করব প্রত্যেকটা রিটেনের সাথে, এটা একটু জানাও আমাকে, এটা একটু জানাইতে থাকো। এটা একটু জানাতে থাকো যে আসলে 3D সহিত দেখাতে দেখাতে ক্লাস নিব না অ্যাজ ইউজুয়াল ক্লাস নিব। আলহামদুলিল্লাহ ভালো ছিল, 3D বেসড বেশি ইজি লাগে স্যার। আচ্ছা থ্যাংক ইউ, আমি তো জানি তোমাদের বেশি ইজি লাগবে বলেই তো সারা রাত দিন খেটে তোমাদের সামনে এই 3D চিত্র 3D অ্যানিমেশন নিয়ে হাজির হয়েছি। ওকে আচ্ছা 3D ভালো হয় স্যার, পারি না, আর 3D চিত্র দেখতে ভালোই লাগে। আচ্ছা ইন্টারেস্টিং লাগতেছে না? ক্লাসটা কি ইন্টারেস্টিং ছিল কিনা বলো তো, আসলে ইন্টারেস্টিং ছিল কিনা? অ্যাড করলে ভালো হয়। আচ্ছা অ্যাড করলে যেহেতু ভালো হয় আমরা অ্যাড করেই তোমাদের সামনে হাজির হব, টেনশন নাই, অবশ্যই অ্যাড করেই তোমাদের সামনে হাজির হব। আচ্ছা তাসকিয়া কিয়া জানিয়েছো 3D ভালো, শরীফ হাসান জানিয়েছো যে অ্যাড করলে ভালো, রনক আফরিন ফ্রমি জানিয়েছো অ্যাড। আচ্ছা জেনজি জেনারেশন 3D যুগ, ওকে ওকে ডান ডান ডান, অনেক ইজিলি বোঝা যায় তাসকিয়া কিয়া জেনজি জেনারেশন 3D যুগ। ধন্যবাদ তোমাদেরকে। তাহলে যেহেতু অধিকাংশের মতামতই এটা দাঁড়াচ্ছে যে 3D জেনারেশন, যেহেতু অবশ্যই 3D এর সাথেই ক্লাসটা নিব। আচ্ছা ঠিক আছে, সো আগামীকালকে আমরা চেষ্টা করব 2টা লাইভ নেওয়ার, ঠিক আছে? আগামীকালকে চেষ্টা করব দুপুরে একটা লাইভ নেওয়ার এবং সন্ধ্যায় না, আগামীকালকে আমরা দুপুরে ক্লাস নিব। আচ্ছা তাহলে আমরা দুপুরে একটা ক্লাস নিয়ে নিব এবং একটাই নিব, কিন্তু টানা 2 ঘন্টা নেওয়ার ট্রাই করব বা 1.5 ঘন্টা নেওয়ার একটা ট্রাই করব, ঠিক আছে? মোস্ট প্রবাবলি আচ্ছা 1.5 ঘন্টা আমরা নিব, তিনটাতে আমরা দিয়ে দিচ্ছি টাইম, ঠিক আছে? আগামীকালকে 3টার সময় আমি টাইম দিয়ে দিচ্ছি, 3টার সময় আমরা একটা লাইভটা নিয়ে নেওয়ার ট্রাই করব, ঠিক আছে? সো শেষ পর্যন্ত যারা ক্লাসে এখনো জয়েন করতেছো, এখনো দেখতেছো অনেকেই যে নোটিফিকেশন আসতেছে, যারা জয়েন করতেছো তোমাদেরকে বলবো তোমরা ক্লাসটা সম্পূর্ণ করে নিও এবং শেষ পর্যন্ত যাওয়ার আগে অবশ্যই বলবো যে অবশ্যই যেহেতু 3D অ্যানিমেশনের সেই প্রথম ক্লাস ছিল তোমাদের সাথে, তোমাদের কাছে অনুরোধ থাকবে প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দিও এবং প্রত্যেকটা ক্লাসটা শেয়ার করে দেওয়ার পরে আমাকে যদি জানাইতে পারো, প্রুফ দিতে পারো, আমি 3D অ্যানিমেশনটাও তোমাদেরকে
3D অ্যানিমেশনের চিত্রটা আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? পরের ক্লাস পরে আর ক্লাস 9 স্যার এগুলো আই ওয়াশ না না, দেখেন আমি কিন্তু এখন থেকে আপনাদের জন্য প্রায় প্রতিদিনই আসার ট্রাই করতেছি ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে? প্রতিদিনই আসার ট্রাই করতেছি তোমাদের সাথে ক্লাস নেওয়ার জন্য। এই যে কতটা কষ্টের সহিত দেখতেছো তো, যে দেখলা তো আজকে যে কতটা কষ্টের সহিত তোমাদের সামনে ক্লাসটা নিয়ে 3D চিত্র অ্যানিমেশন দিয়ে বারবার বানানোর পরে তারপর হাজির হলাম। সো এইটুকু অন্তত পক্ষে বিশ্বাস রাখতে পারো, তোমরা যদি সাথে থাকো বলেছি অবশ্যই তোমাদের ভালো করার জন্য যা যা করা লাগে অবশ্যই সেটা করার ট্রাই করবো। স্বপ্ন যেহেতু দেখতেছো, স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যতটুকু যাওয়া যায় ততটুকু অবশ্যই যাব। ভালো থাকবো, সুস্থ থাকবো। শেষ পর্যন্ত বলবো যে শেয়ার তো দিলাম, শেয়ার দেওয়ার পরে ডান লিখে আমাকে আমার গ্রুপে অথবা তোমাদের গ্রুপে অথবা গ্রুপেই জানাই দিতে পারো, অথবা আমাকে ইনবক্স করতে পারো যে তোমরা শেয়ার করছো। এটা প্রুফ দিলে আমি 3D চিত্রটা তোমাদেরকে দিয়ে দেবো, কথা দিচ্ছি, বাট সবাইকে দিয়ে প্রুফ দিতে হবে আমাকে, ওকে? আচ্ছা, শেয়ার নিজ নিজ টাইমলাইন থেকে দিতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালকে আবার দেখা হবে। শেষ পর্যন্ত নিজেদের পড়াটা কমপ্লিট করো এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে ক্লাসটা শেষ করতেছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।